ওয়েলকাম ভিউয়ার্স। এসএসসি 2016 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের যে প্যানেল বাতিল হয়েছে সেই প্যানেল বাতিল নিয়ে বর্তমান কি পরিস্থিতি তা আমরা প্রত্যেকেই কম বেশি জানি এবং এই প্যানেল বাতিল মামলা নিয়ে যে কয়েকটি প্রশ্ন উঠে আসছে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে বিশেষ করে সেই জায়গাটি কিন্তু আমি তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। প্রথমে বলি যে এই যে রায় হয়েছে সেই রায়ের প্রথমেই কিন্তু বলা হচ্ছে যে যারা অযোগ্য তাদের চাকরি বাতিল হবে এবং তাদের যে তারা বেতন পেয়েছে এতদিন ধরে সেই বেতনও কিন্তু তাদেরকে ফেরত দিতে হবে। এখন প্রশ্ন হলো যে এই যে আদালত জেনেছেন যে এখানে কিছু অযোগ্য আছেন যাদের চিহ্নিত করা গেছে, এবার এই চিহ্নিত অযোগ্যদের চিহ্নিত করলো কে? নিশ্চয়ই আদালত নয়। এই যে অযোগ্যরা আছে যাদের চিহ্নিত করা গেছে সেই অযোগ্যদের চিহ্নিত করেছেন কে? না সিবিআই। অর্থাৎ এই যে তদন্তকারী সংস্থা চিহ্নিত করেছেন যে এরা দুর্নীতি করেছেন এবং তাদের রোল, নাম, সমস্ত কিছু ডিটেল কিন্তু হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে কিন্তু দেওয়া হয়েছে এবং তারই ভিত্তিতে কিন্তু এই অযোগ্যদের বেতন ফেরতের কথা বলা হয়েছে এবং তাদের সার্ভিস টার্মিনেটের কথা বলা হয়েছে এবং এই এসএসসি 2016 যে নতুন পরীক্ষার কথা বলা হয়েছে সেই পরীক্ষা তারা বসতেও পারবে না। তাহলে বাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে তাদের চাকরি গেল কেন? এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ দুপক্ষের বক্তব্যের মধ্যে দিয়ে যে এই যে বাকি ক্যান্ডিডেটরা আছে তাদের মধ্যে অযোগ্য থাকতে পারে বা তাদের মধ্যে থেকে অযোগ্য এখনো চিহ্নিত করা যায়নি, এইরকম একটা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের আছে। তবে এখানে কিন্তু সবটাই একটা সম্ভাব্য, কারণ এখানে বাকিরা কিন্তু কোনোভাবেই প্রমাণিত নয় বা তাদের বিরুদ্ধে এই অভিযোগটা নেই সিবিআই পক্ষ থেকে। বিশেষ করে সিবিআই এর পক্ষ থেকে কেন বলা হচ্ছে? কারণ এই দুর্নীতি হয়েছে কি হয়নি তার প্রমাণ কিন্তু করেছে সিবিআই। আর এই প্যানেলের মধ্যে যে অযোগ্যের খোঁজ পাওয়া গেছে সেই অযোগ্য কিন্তু প্রমাণ করেছে সিবিআই। তাহলে সিবিআই এর ভূমিকাটা কিন্তু এখানে অনেকটাই। এই সিবিআই এর তথ্যের উপরে ভিত্তি করে কিন্তু প্রমাণিত হয়েছে যে এই এসএসসি 2016 প্যানেলে দুর্নীতি হয়েছে। এই অযোগ্যদের চাকরি বাতিল হবে এবং তাদের টাকা ফেরত দিতে হবে এবং তারা যখন পুনর্নিয়োগ হবে সেখানে তারা পরীক্ষায় বসতে পারবে না। এখন এই যে বাকি ক্যান্ডিডেট যাদের বিরুদ্ধে সিবিআই কোনো অভিযোগ করেনি তাহলে তাদের চাকরি বাতিল হবে কেন? এখানে সুপ্রিম কোর্ট কি চাইলে একটা বিষয় রাখতে পারতো না যে এই যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনো পড়ে আছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের ওপরে আরো ইনভেস্টিগেশন জারি থাকুক, যে ইনভেস্টিগেশন থেকে যদি পরবর্তীকালে উঠে আসে যে আরো অযোগ্য আছে তাহলে তাদের আবার চাকরি বাতিল হবে এবং তাদের বেতন ফেরত দিতে হবে এবং প্রয়োজনে তাদের উপযুক্ত সাজারও ব্যবস্থা করা হবে। কিন্তু না, সেই পথে না হেঁটে কিন্তু সুপ্রিম কোর্ট সরাসরি রায় দিয়ে দিয়েছে যে এই প্যানেলটাকে পুরোপুরি বাতিল করতে হবে। কেন এমনটা রায় দেওয়া হলো? সেই কারণটা হচ্ছে যে এসএসসি যিনি বর্তমান চেয়ারম্যান আছেন তিনি কিন্তু এর আগে স্টেটমেন্ট দিয়েছেন। কি স্টেটমেন্ট? না, স্টেটমেন্ট হচ্ছে এটা যে তিনি এটা বলতে পারবেন না যে এই যে বাকি ক্যান্ডিডেট তাদের মধ্যে আরো অযোগ্য আছে কি নেই। এই ছোট্ট একটু স্টেটমেন্ট কিন্তু এই সমগ্র প্যানেল বাতিলের মূল কারণ হয়ে দাঁড়ালো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে চোর যে এসএসসি চুরি করেছে তার একটা স্টেটমেন্টের ভিত্তি করে বাকি যে সমস্ত যোগ্যরা আছে তাদেরও জীবন আজ সংশয়ের মুখে এসে দাঁড়ালো। কেন বললাম? কারণ এসএসসি চোর। সর্বপ্রথম যদি আপনারা লক্ষ্য করেন একদম প্রথমে কি এসএসসি স্বীকার করেছিল যে তারা চুরি করেছে, তারা দুর্নীতি করেছে আর এদের মধ্যে কিছু অযোগ্য যারা এই প্যানেলের মধ্যে ঢুকে আছে? না, তারা কিন্তু কোনোভাবেই এই বক্তব্যটাকে কিছুতেই পেশ করেনি আদালতের কাছে যে তারা দুর্নীতি করেছে এবং এখানে কিছু অযোগ্য ক্যান্ডিডেটও ঢুকে গেছে। যখন সিবিআই তথ্য দিয়ে প্রমাণ করলো যে হ্যাঁ এখানে দুর্নীতি হয়েছে, এরা অযোগ্য, তখন কিন্তু এই এসএসসি মেনে নিল। যে সংস্থা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন চুরি করেছে, দুর্নীতি করেছে, তার একটা স্টেটমেন্টের ভিত্তিতে কিন্তু এই যে যোগ্য যারা আছে তাদেরও সমস্ত চাকরি বাতিল করা হলো।
তাহলে এখন বড় প্রশ্ন হলো, এই যে এসএসসি যারা আগে স্টেটমেন্ট দিয়েছিল দুর্নীতি প্রমাণ হওয়ার আগে যে এখানে কোনো দুর্নীতি হয়নি এবং এই প্যানেলের মধ্যে কোনো অযোগ্য ক্যান্ডিডেট নেই, তখন কিন্তু এসএসসির কথা মেনে নেওয়া হয়নি। তখন কিন্তু ইনভেস্টিগেশন হয়েছিল এবং সেই ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে যারা অযোগ্য প্রমাণিত হয়েছিল তাদের নাম, রোল নাম্বার, কোন কোন স্কুলে তারা চাকরিরত, সমস্ত তথ্য দিয়ে কিন্তু কোর্টের কাছে পেশ করা হয়েছিল। তারপরে কিন্তু এসএসসি মানতে বাধ্য হয়েছিল হ্যাঁ দুর্নীতি হয়েছে এবং এরা অযোগ্য, এটা কিন্তু মেনে নেওয়া হয়েছে। কিন্তু এখন যিনি বর্তমান এসএসসি চেয়ারম্যান আছেন তার যে স্টেটমেন্ট যে এই বাকি ক্যান্ডিডেটদের মধ্যে এখনো কেউ অযোগ্য আছে কিনা সেটা বলা যাবে না, সেটা বলা সম্ভব নয়। এই একটা স্টেটমেন্টের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের মতো জায়গায় যেখানে রায় হয়ে গেল বাকি ক্যান্ডিডেটদেরও চাকরি বাতিল হবে, তাহলে এখন এসএসসির যে বক্তব্য সেই বক্তব্যের ওপরে চাকরি বাতিল করা হয়ে গেল, অথচ পূর্বে যখন এসএসসি বলেছিল কোনো দুর্নীতি হয়নি, তাহলে সেই স্টেটমেন্টের ওপরে তখন কেন পুরো চাকরিটাকে রেখে দেওয়া হলো না বা পুরো প্যানেলটাকে রেখে দেওয়া হলো না? তারপরেও তদন্ত হলো। কারণ হচ্ছে একটাই, কে কি মন্তব্য করলো তার উপরে কিছু যায় আসে না। সে যে মন্তব্যটা করেছে সেই মন্তব্যটাকে প্রমাণ করতে হবে। সে বিচার ব্যবস্থা হোক, সে তদন্তকারী সংস্থা হোক, সে নিয়োগকর্তা হোক, যেই হোক না কেন, কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আনতে হয় তার অবশ্যই যথোপযুক্ত প্রমাণ কিন্তু দাখিল করতে হবে। উইদাউট এভিডেন্স কাউকে কিন্তু এইভাবে সাজা দেওয়া যায় না। অথচ সুপ্রিম কোর্টে কিন্তু এমনই রায় হলো যে বাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে তাদের মধ্যে থেকে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, অর্থাৎ এদের মধ্যে থেকে কিন্তু চিহ্নিত করা যাচ্ছে না কারা কারা অযোগ্য। শুধুমাত্র বেনিফিট অফ ডাউটের ভিত্তিতে কিন্তু বাকি ক্যান্ডিডেটদের চাকরি বাতিল করা হলো। আরো প্রশ্ন হচ্ছে যে তাহলে সুপ্রিম কোর্ট কেন বলল না যে ইমিডিয়েট যে সমস্ত পরীক্ষার্থী 2016 সালে পরীক্ষায় বসেছিল তাদের প্রত্যেকের ওএমআর পাবলিশ করা হোক। এই একটা মন্তব্য কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বা অর্ডার কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়নি। কারণ আপনারা যদি প্রত্যেকে এর যে শুনানি হয়েছিল মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে, বিশেষ করে আমাদের যিনি প্রাক্তন প্রধান বিচারপতি অর্থাৎ বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে, সেখানে কিন্তু মাননীয় প্রধান বিচারপতি বারবার বলেছিলেন সেগ্রিগেশন পসিবল অর নট, এসএসসি বলেছিলেন সম্ভব। এবং এটাও জিজ্ঞেস করা হয়েছে যে টেন্টেড আর আনটেন্টেড আলাদা করা যাবে কিনা, সেখানেও এসএসসি বলেছিল হ্যাঁ যাবে। কিন্তু কখনো এটা বলা হয়নি আপনারা টেন্টেড আর আনটেন্টেড আলাদা করে কোর্টে পেশ করুন বা এর মধ্যে যে ওএমআর শিট আছে সেই ওএমআর শিটগুলোকে আপনারা পাবলিশ করুন। এই কথা কিন্তু একবারও সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন বিচারপতিদের বলতে শোনা যায়নি। আপনারা যদি প্রত্যেকের লাইভ শুনানি দেখে থাকেন আপনারা অবশ্যই দেখতে পাবেন যে সেখানে কিন্তু এইরূপ কোনো মন্তব্য করা হয়নি। অথচ এই এসএসসি যে চুরি করেছে, যে দুর্নীতি করেছে, সেই এসএসসি চেয়ারম্যানের একটা স্টেটমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আজকে এই বাকি যে ক্যান্ডিডেট যারা অভিযুক্ত নয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তারাও কিন্তু সাফার করলো শুধুমাত্র বেনিফিট অফ ডাউটের ভিত্তিতে যে এখানেও অযোগ্য থাকতে পারে। এটা কিন্তু বিচার ব্যবস্থার কাছে কাঙ্ক্ষিত নয়। কেন? কারণ যে কোনো ব্যক্তি যিনি ডিপ্রাইভড হচ্ছেন তিনি কিন্তু দিনের শেষে আদালতেই যাবেন বিচার চাইতে। আজকে এই প্যানেলের অন্তর্ভুক্ত যে সমস্ত যোগ্যরা আছে সেই যোগ্যরা যদি বঞ্চিত হন যে তাদের নিয়োগকর্তা প্রমাণ করছে না যে তারা যোগ্য কিনা, অথচ তারা পরীক্ষা দিয়েছে, ধাপে ধাপে সমস্ত পরীক্ষা কমপ্লিট করে তারা মেধার ভিত্তিতে চাকরিটা পেয়েছে, সেটা কিন্তু তার নিয়োগকর্তা প্রমাণ করতে পারছে না। এই অভিযোগ নিয়ে যদি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বলুন তাদের কাছে যাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কোর্টের ভূমিকা কি থাকবে? এই যোগ্যদের ক্ষেত্রে কোর্টের ভূমিকা কি হবে? কারণ যোগ্যকে ন্যায় বিচার দেওয়ার দায়িত্ব কিন্তু সেই বিচার ব্যবস্থা। তখন হয়তো এই ক্যান্ডিডেটদের প্রশ্ন করা হবে যে আপনারা যে যোগ্য সেটা কি করে বুঝবো যে আপনারা যোগ্য? তাহলে বিচার ব্যবস্থার কাছে এখন প্রশ্ন, এই ক্যান্ডিডেটরা যে অযোগ্য তার কি কোনো প্রমাণ আছে? বিচার ব্যবস্থার কাছে কিন্তু সেই প্রমাণ নেই। কারণ তারা কিন্তু বলেছে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, অর্থাৎ বিচার ব্যবস্থার কাছে কিন্তু এই প্রমাণ নেই যে এই সমস্ত ক্যান্ডিডেটদের অর্থাৎ যাদের টেন্টেড প্রমাণিত করেছে সিবিআই
তার বাইরে যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে তারা যে অযোগ্য বা তাদের মধ্যে যে অযোগ্য আছে এটা কিন্তু প্রমাণ করতে পারেনি, জাস্ট একটা সন্দেহ প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সিবিআই যে তদন্তকারী সংস্থা সেও প্রমাণ করতে পারেনি, বিচার ব্যবস্থা সেখানে প্রমাণিত হয়নি এবং নিয়োগকারী সংস্থাও কিন্তু এটা বলেনি যে এরা অযোগ্য। আবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার একটা পবিত্রতা নষ্ট হয়েছে, এটা একটা সিস্টেমেটিক ফ্রড। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট যে এটা একটা সিস্টেমের ফ্রডের জন্য কিন্তু আজকে এই পরিস্থিতি হয়েছে এবং সিস্টেমের ফ্রডের দায় কাদের না এই সমস্ত ক্যান্ডিডেটদের। সেখানে কেন হবে, যেখানে কোর্ট নিজেই বলছে এটা একটা সিস্টেমেটিক ফ্রড, সেখানে সিস্টেমের কোনো কিছু হলো না, হয়ে গেল কাদের প্যানেলের। এটা কখনোই কাঙ্ক্ষিত হওয়া উচিত নয়, এটা যাদের ক্ষেত্রেই হোক না কেন এটা কখনো কাঙ্ক্ষিত হওয়া উচিত নয়। কারণ এই যে সিস্টেমের দ্বারা যে দুর্নীতিটা হয়েছে এই সিস্টেমে এই সমস্ত ক্যান্ডিডেটদের কোনো রোল নেই, অর্থাৎ তাদের কোনো ভূমিকা কিন্তু সিস্টেমে নেই। কারণ যে ওএমআর শিটের উপর দুর্নীতি হয়েছে সেই ওএমআর শিট কিন্তু ক্যান্ডিডেটের কাছে থাকে না বা সেই ওএমআর শিটের কোনো দায়িত্ব কিন্তু ক্যান্ডিডেটের উপর বর্তায় না। যদি তাদের কাছে ওএমআর শিট থাকতো বা তাদের কোনোভাবে কার্বন কপিও দেওয়া হতো পরীক্ষার সময়, সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যান্ডিডেটের ওপর হলেও দায় থাকতো, কিন্তু তা কিন্তু নেই। অর্থাৎ এই ক্যান্ডিডেটদের কোনো রোল এই সিস্টেমেটিক ফ্রডের মধ্যে নেই। তাহলে সেই সিস্টেমেটিক ফ্রডের দায় কেন এই সমস্ত ক্যান্ডিডেটরা নেবে? এখানে যখন আদালতের দ্বারা কিন্তু স্পষ্ট বলা হয়েছে শুনানি চলাকালীন এটা একটা সিস্টেমেটিক ফ্রড, এবং আপনারা প্রত্যেক জায়গায় শুনে থাকবেন যারা বিরোধী আইনজীবী আছেন তারাও কিন্তু এই বিষয়টা স্পষ্ট করে বারবার বলছেন যে এটা একটা সিস্টেমেটিক ফ্রড, এখানে দুর্নীতি হয়েছে সিস্টেমে। তাহলে সিস্টেমের দুর্নীতির দায় কেন এই সমস্ত ক্যান্ডিডেটরা নেবে? তাহলে এখানে কিন্তু বিচার ব্যবস্থার একটা বড় ভূমিকা থাকা উচিত যে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যারা যোগ্য, তাদের চাকরি কেন বাতিল হবে? তাহলে এই যে বিচার ব্যবস্থার সব থেকে বড় যে ভূমিকা, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের কেন দুর্নীতির দায় নিতে হবে, যেখানে আদালত নিজেই বলে দিচ্ছে সিস্টেমেটিক ফ্রড। আবার এই সিস্টেমকে বলা হচ্ছে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা। নতুন করে পরীক্ষা নিলে আবার যে দুর্নীতি হবে না তার কি গ্যারান্টি আছে? আবার নতুন করে কেস হবে। তাহলে আবার যদি নতুন করে পরীক্ষা হয় সেই ক্ষেত্রে আগামী আরো 7 বছর পরে দেখা গেল আবার প্যানেলটা বাতিল হলো, তাহলে দিনের পর দিন এইভাবে যোগ্যরা বঞ্চিত হতেই থাকবে এবং আলটিমেটাম যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এক শ্রেণীর মানুষ কিন্তু এখান থেকে সারাটা জীবন দুর্নীতি করেই যাবে। তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট চাইলে কি এটা পারতো না যে সমস্ত পরীক্ষার্থীরা 2016 সালে পরীক্ষায় বসেছিল তাদের প্রত্যেকের ওএমআর শিট পাবলিশ করতে হবে এবং সেই ওএমআর শিটের ভিত্তিতেই আবার রিপ্যানেল করতে হবে, বা এই প্যানেলের অন্তর্ভুক্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা অযোগ্য প্রমাণিত হয়েছে বা পরবর্তীকালে অযোগ্য প্রমাণিত হবে তাদের চাকরি বাতিল করে বঞ্চিত যোগ্য প্রার্থীদের আবার চাকরিতে নিয়োগ করার কথা। এবং বিচার ব্যবস্থা কিন্তু সেই পথে হাঁটেনি, অর্থাৎ বিচার ব্যবস্থা কিন্তু সিস্টেমের বিরুদ্ধে যায়নি। বিচার ব্যবস্থা এই প্যানেলটাকে বাতিল করে দিয়েছে, কারণ এই প্যানেলটাকে বাতিল করাটা সহজ। এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা অযোগ্য প্রমাণিত হয়নি তাদেরকে বাতিল করাটা সহজ, কারণ এরা সাধারণ মানুষ। এদেরকে বাতিল করে দেওয়াটা অত্যন্ত সহজ পদ্ধতি বলে এই প্যানেলটাকে পুরোপুরি বাতিল করে দিয়ে এখানে যে যোগ্যরা আছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। কেন? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, কারণ এখানে সুবিধা আছে বলে। তাহলে এই প্যানেল বাতিল করে কাদের সুবিধা হলো? এই প্যানেল বাতিল হলে কাদের সুবিধা হবে বা কাদের সুবিধা করে দেওয়া হলো? এবং আমরা জানি দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টের যেখানে ক্ষমতা আছে যে তারা যে অর্ডারটা দেবে সেই অর্ডারটা কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার কিন্তু সেইভাবে মেনে নেবে। সেইখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু একবারও এই নির্দেশ দেওয়া হলো না যে সমস্ত ওএমআর শিট পাবলিশ করতে হবে এবং সেই ওএমআর শিটের ভিত্তিতে মেরিট তৈরি করে এবং তার ভিত্তিতেই কিন্তু আবার নিয়োগ করতে হবে রিপ্যানেল করে। এবং সবশেষে বলবো, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কারোর চাকরি বাতিল করাটা সাংবিধানিক হতে পারে না, অবশ্যই তাকে প্রমাণ করানো উচিত, বিশেষ করে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই। ধন্যবাদ।